মীনাক্ষী দেবী একজন গাইনোকোলজিস্ট। তার স্বামী অর্জুন বাবু শহরের নামকরা হার্ট স্পেশালিস্ট। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার হওয়ার কারণে তাদের পরিবারে অর্থের অভাব ছিল না। যদিও দুজনেই ডাক্তার ছিল, কিন্তু তারা মনের দিক থেকে খুবই সংকীর্ণ ছিল। গরিব মানুষদেরকে এরা দুজনেই একেবারেই সহ্য করতে পারত না। বাবা মার দেখা দেখি 3 ছেলে মেয়ের ছোট 2 ছেলে মেয়ে রকি এবং মধু পুরো তাদের মতোই হয়, কিন্তু বড় ছেলে বিকি সবার থেকে আলাদা ছিল। এই নিয়ে পরিবারের বাকি লোকজনের সাথে তার সবসময় মতপার্থক্য দেখা দিত। এমনই একদিন মীনাক্ষী দেবী এবং মধু একটি ফাংশন থেকে বাড়ি ফিরে খুব চিৎকার চেঁচামেচি করছিল। এমন সময় বিকি সেখানে আসে আর বলে, কি হলো মা, তোমরা তো ফাংশন দেখতে গিয়েছিলে, ফাংশন দেখে এসে এত চেঁচামেচি করছো কেন? ফাংশন কি তোমাদের মন মতো হয়নি নাকি? ফাংশনের ব্যাপারে না, ওটা তো খুব ভালোই হয়েছে, আমরা খুব এনজয়ও করেছি। আমার বিরক্ত লাগছে এটা ভেবে যে রাস্তায় আজকাল কেমন কেমন সব লোকজন, এদেরকে দেখলে যেন গাটা ঘিনঘিন করে ওঠে। মানে কি হয়েছে খুলে বলো তো। আমি বলছি, আমরা ফাংশন থেকে বেরোচ্ছিলাম, এমন সময় কয়েকটি গরিব ছেলে মেয়ে মায়ের হাত ধরে টানাটানি করছিল, পয়সা চাইছিল। আর কি বলবো, এত নোংরা ছেলে মেয়েগুলো আমার তো দেখেই গা গুলিয়ে উঠেছে। না ওদের গায়ে ভালো জামা, আর না মুখ হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, তা থেকে তো দুর্গন্ধও বেরোচ্ছিল। এই জন্যই মা খুব রেগে গিয়েছে। শুধু কি এতটুকু হয়েছে? ড্রাইভার যখন বাজারের গলি দিয়ে গাড়ি আনছিল তখন কি হলো? বাজারে ওই মেয়েটা 5 টাকার জন্য লোকটার সাথে মারপিট করতে শুরু করে দিয়েছে। ছি 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 ছি, এরা এত নীচ! 5 টাকা এদের হাত থেকে গলে না, 5 টাকার জন্য এভাবে রাস্তায় মারপিট শুরু করে দিতে হবে? আর সেই কারণেই গোটা বস্তিতে পুরো জ্যাম শুরু হয়ে গেছে। ওখানেই তো কত দেরি হয়ে গেল। দেখো মা, প্রথমত বাচ্চাগুলো খিদের জ্বালায় তোমাদের কাছ থেকে টাকা চেয়েছে। ভেবে দেখো তো, যাদের কাছে টাকা পয়সা নেই তারা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর কিভাবেই বা ভালো জামা কাপড় পরবে। ব্যাস, দাদা ওদের হয়ে ওকালতি করতে শুরু করে দিল। আমি তো জানতাম তুমি এভাবেই উত্তর দেবে। আচ্ছা বাচ্চাদের কথা না হয় ছাড়ো, ওরা না হয় ছোট, কিছুই বোঝে না, কিন্তু ওই মহিলাটা 5 টাকার জন্য যে রাস্তায় ওরকম চিৎকার চেঁচামেচি ঝগড়া করছিল, এটা কি ভালো? এই জন্যই বলে গরিবদের সাথে এরকম হওয়াই উচিত। আরে আমি সেটাই তো বলার চেষ্টা করছি, ওরা কত গরিব, ওদের কাছে 5 টাকাটাও কত বড় ব্যাপার। হয়তো ওরা 5 টাকা দিয়ে এক আটি শাক কিনে একবেলা খেতেও পারে। মা, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে বলে আমরা টাকা পয়সার মর্মটা বুঝতে পারি না, কিন্তু যাদের কাছে টাকা পয়সা নেই তাদের কাছে তার দাম অনেক বেশি। দেখলে তো মা, দাদার কাছে গরিবদের জন্য 101টা উত্তর রেডি আছে। ছাড়ো দাদা, তোমাকে বলাটাই আমাদের ভুল। আর শোনো, ওরা গরিব, এটা আমাদের দোষ নয়, এটা ওদেরই দোষ। ওরা কাজকর্ম করা বাদ দিয়ে যদি ভিক্ষা করে খায়, তাতে কি করে ওদের টাকা ইনকাম হবে বলো? যে যেমন করে সে তো তেমনই ভোগ করবে নাকি? বিকি আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে জানতো তার বাড়ির লোকেরা তার মতো চিন্তা ভাবনা রাখে না। সে যতই বলুক না কেন, কেউই তার কথা মানবে না, সবাই নিজের অহংকারেই থাকবে। পরের দিন সকালবেলা দুধওয়ালা রামু যখন দুধ দিতে এসেছিল, তখন বিকি লক্ষ্য করে তার পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে সঙ্গে সঙ্গে রামুকে ভেতরে নিয়ে এসে সোফায় বসায় আর বলে, কাকা তুমি এখন এখানে বসো, এইভাবে খোলা গা নিয়ে চারিদিকে ঘুরলে ইনফেকশন হয়ে যাবে। আমি 2 মিনিটের মধ্যে ওখানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি, তারপর তুমি যেখানে পারো ঘোরো। কিন্তু বাবা তুমি কেন এসব করতে যাচ্ছ? আমাকে এক টুকরো ছেঁড়া কাপড় দাও, আমি নিজে নিজেই বেঁধে নিচ্ছি। তুমি চুপ করো, একটা কথাও বলবে না, আমি এক্ষুনি আসছি। ঠিক এমন সময় মীনাক্ষী দেবী সেখানে এসে বলে, আরে এই দুধওয়ালাটাকে কে সোফাতে এনে বসিয়েছে? এই ওঠো ওখান থেকে, যাও বাইরে গিয়ে দাঁড়াও। মা কি করছো? রামু কাকাকে তো আমিই ডেকেছি, দেখো তো ওর পায়ে কত চোট লেগেছে, পা থেকে রক্তও পড়ছে, ওখানে তো ব্যান্ডেজ করতে হবে, নাহলে তো ইনফেকশন হয়ে যাবে। তোমরা তো ডাক্তার, এসব ব্যাপারে তো তোমরা ভালো জানো। আরে তাতে কি হয়েছে, কিছু টাকা দিয়ে দে, ও গিয়ে কোথাও কোনো হসপিটালে নিজের ব্যান্ডেজ করিয়ে নেবে। তা বলে তুই তাকে ঘরের ভেতরে এত দামি সোফা এনে বসাবি? ইহ মা, এই দুধওয়ালাটা কোথা কোথা থেকে ঘুরে বেড়ায়, গরু মহিষ গোবর এসব নিয়ে সারাদিন থাকে, আর একেই ব্র্যান্ডেড সোফাতে এনে বসিয়েছে। এখানে আর বসা যাবে মা? এই সোফাটা তুমি চেঞ্জ করো মা, একে আর ঘরে রাখা যাবে না। আচ্ছা তুই কি বলতো, তোর কি মাথায় কিছুই নেই? তোর যদি এতই সমাজ সেবা করার ইচ্ছা, তাহলে তুই বাইরে গিয়ে একটা এনজিও খুলে নে, আর সেখানে যত পারে গরিব মানুষদের সেবা করবি। আমি আমার এই বাড়ি গরিব ভিখিরিদের জন্য করিনি। এইসব কথা শুনে রামু কাকা ভয়ে ভয়ে উঠে দাঁড়ায় আর বলে, দেখো ছোট বাবা, আমি এখন যাই, না হলে আমার জন্য এই গোটা বাড়িটা নোংরা হয়ে যাবে। কাকা তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে বসো। আর শোনো, তোমাদেরকে আমি আমার ব্যাপারে বেশি কথা বলতে বলিনি, তোমরা তোমাদের কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও, তোমরা আমার কাজের মধ্যে আসবে না। এই বলে বিকি ফার্স্ট এড বক্স আনে এবং রামু কাকার পায়ে ব্যান্ডেজ করে দেয়। রামু কাকা চলে গেলে মীনাক্ষী দেবী বাড়ির চাকরদের ডেকে বলেন, শোনো, এই সোফাটাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে গোডাউনে ফেলে দাও, আর এই পুরো ঘরটাকে ভালো করে ডেটল জল দিয়ে ধুয়ে দাও।
মা এটা কি ধরনের কাজকর্ম হচ্ছে? একজন গরিব মানুষ এসে তোমার সোফায় বসেছে বলে আর তুমি এরকম করবে? এতটা অহংকার কিন্তু ভালো না। চুপ কর তুই। এতক্ষণ তুই তোর মনের মতো কাজ করেছিস, আমাদের সবাইকে চুপ করিয়ে দিয়েছিস। আমরা এতক্ষণ কিছু বলিনি, এবার আমি যা করব সেটার ব্যাপারেও তুই কিছু বলবি না। এই নোংরা সোফায় আমি বা আমার বাড়ির লোক কেউই বসবে না। আজকেই নতুন একটি ব্র্যান্ডেড সোফা অর্ডার দিতে হবে। বাড়ির চাকরেরা সঙ্গে সঙ্গে জল ঢেলে ঘর পরিষ্কার করতে শুরু করে। মীনাক্ষী দেবীর ছোট ছেলে রকি বাইরে থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিল। এমন সময় ভিজে মেঝেতে পা পড়ে এবং সে পিছলে পড়ে যায়। রেগে গিয়ে সে চাকরদেরকে লাথি মারে আর বলে, এই মাথা মোটা দলগুলো, তোদের মাথায় কি গোবর ঠাসা আছে? দেখতে পাচ্ছিস না আমি আসছি? এখন মেঝেতে এত জল দিয়ে ধুচ্ছিস কেন? তোদের জন্য তো আমি পড়ে গেলাম। আরে বাবা, আমি মেঝে ধুতে বলেছিলাম, ওদের কোনোই দোষ নেই। আর তুই এত রেগে আছিস কেন? কি হয়েছে বল। কিছু হয়নি, এসব কাজকর্ম দেখলে আমার পুরো মাথাটা গরম হয়ে যায়। আনএডুকেটেড পিপল। বিকি, এ তুই কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস? কে এই মেয়েটা? আর তুই আমাদেরকে না বলে এভাবে বিয়ে করে নিলি? আমাদের আর কোনো উপায় ছিল না মা। আমি জানি দোলনের মতো গরিব অনাথ মেয়েকে তুমি কখনোই বউ হিসাবে স্বীকার করতে না, তাই আমরা কোর্ট ম্যারেজ করেছি। এসব তুই কি বলছিস? তুই একটা অনাথ গরিব মেয়েকে বিয়ে করেছিস? এবার সমাজে আমরা কিভাবে মুখ দেখাবো বলতো? আমি কিভাবে একে আমার হাই স্ট্যাটাস ফ্রেন্ড জনদের সাথে পরিচয় করাবো বলতো? মা, দোলন খুব ভালো মেয়ে, ওকে কিছুদিন সময় দাও, ও পুরো আমাদের মতো হয়ে যাবে। সময় মাই ফুট। এই মেয়েকে আমি কিছুতেই এ বাড়ির বউ হিসেবে মেনে নেব না। এই বলে মীনাক্ষী দেবী সেখান থেকে চলে যায়। বাড়ির বাকি সদস্যরাও বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে। এইসব শুনে দোলনের মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। পরের দিন থেকে দোলন সবার মন জয় করার চেষ্টা করে। সবার জন্য তাদের পছন্দের খাবার তৈরি করত, জামা কাপড় কাচা, ইস্ত্রি করা সব কাজ নিজের হাতেই করত। এমন নয় যে বাড়িতে কাজের লোক ছিল না, কিন্তু সে ভাবতো সে নিজে এসব করলে হয়তো শ্বশুর বাড়ির সবাই তাকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করবে। কিন্তু বাড়ির সবাই তাকে তেমন পাত্তাই দিত না। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এমন একদিন দোলন রকির ঘরে কাপড় রাখতে আসে এবং দেখে সে মাথায় হাত দিয়ে বসে আছে। তার সামনে বই খাতা সবকিছু ছড়ানো। তাকে দেখে দোলন বলে, আরে রকি, কি হয়েছে? তুমি এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আমি কি করছি না করছি তা তোমার জেনে কি হবে? তা তুমি কি এসব বুঝবে? জানো আমি কি নিয়ে পড়াশোনা করি? হ্যাঁ, আমি জানি তো, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছো আর কালকে তোমার প্রজেক্ট আছে। দোলনের কথা শুনে রকি একটু নরম হয় আর বলে, কালকে আমার প্রজেক্ট আছে, কিন্তু আমি প্রজেক্ট এখনো রেডি করিনি। কি করব না করবো কিছু বুঝতেও পারছি না। কয়েকজন ফ্রেন্ডের কাছ থেকে তো হেল্পও চাইলাম, কিন্তু ওরাও তো কেউ কিছু বলতে চাইছে না। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। এই বলে দোলন তার পরিচিত কম্পিউটার সায়েন্সের সেকেন্ড ইয়ারের এক মেয়েকে ফোন করে। সে রকিদের ক্লাসেই পড়তো। তার কাছ থেকে প্রজেক্টের পিডিএফ নিয়ে সে রকিকে দেয় এবং দুই দেওর বৌদি মিলে প্রজেক্টের খাতা কমপ্লিট করে। খাতা কমপ্লিট হলে রকি আনন্দ এবং কৃতজ্ঞতা মিশ্রিত গলায় দোলনকে বলে, থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি না হলে এই পরীক্ষায় আমি ফেল করে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার তুমি 2 ঘন্টা ঘুমিয়ে নাও তো, আমি তোমায় ঠিক সময়ে তুলে দেবো, না হলে কলেজে গিয়ে পরীক্ষা দিতে দিতে তুমি ঘুমিয়ে পড়বে। এভাবেই বলে দুজনেই হাসতে শুরু করে। দোলন রান্নাঘরে যায় এবং সে দেখে মধু রান্নাঘরে দাঁড়িয়ে আছে এবং তার চোখে জল। দোলন মধুকে বলে, মধু, এভাবে কাঁদছো কেন তুমি? কি হয়েছে? কিচ্ছু হয়নি। আরে কিছু হয়নি বললেই হবে? তোমার চোখে তো জল আর তুমি বলছো কিছু হয়নি। সত্যি সত্যি বলো তো কি হয়েছে? দোলনের কথা শুনে মধু আরো কান্নাকাটি শুরু করে। এরপর সে দোলনকে বলে, আসলে বৌদি, আমি জয় নামে একটা ছেলের সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে ছিলাম। কাল রাত থেকেও আমাকে ব্ল্যাকমেল করছে। বলছে যে আমি যদি ওকে ইমিডিয়েটলি 20 লক্ষ টাকা না দিই তাহলেও আমার কিছু পার্সোনাল ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বাড়িতে তো এইসব কথা বললে বাবা মা আমাকে মেরেই ফেলবে। তারা দুজন যখন এভাবেই কথা বলছিল তখন মীনাক্ষী দেবী আড়াল থেকে সবকিছুই শুনে ফেলেন এবং রেগে গিয়ে তিনি মধুকে মারধর করতে থাকেন। দোলন মীনাক্ষী দেবীর হাত থেকে মধুকে রক্ষা করে এবং তাকে নিজের ঘরে নিয়ে যায়। দুপুরবেলা দোলন মধুকে নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে এবং তারা একটি মহিলা সমিতিতে যায়। সেখানে তাদেরকে দোলন সবকিছু খুলে বলে এবং 2 দিন পরে সমিতির মেম্বার রোহিত জয় নামে ছেলেটিকে পুলিশে ধরিয়ে দেয় এবং তার মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়। এর ফলে কোনো রকম লোক জানাজানি ছাড়াই মধুর সমস্যার সমাধান হয়। এরপরে মীনাক্ষী দেবী দোলনের কাছে আসে এবং হাত জোড় করে বলে,
আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি তোমাকে বুঝতে ভুল করেছি। সবসময় আমি গরিবদেরকে অপমান করেছি, কিন্তু তারা যে সত্যি সত্যি আমাদের কত উপকারে আসে, তারাও যে আমাদের মতো মানুষ, আমি সেসব ভুলেই গিয়েছিলাম। আজ ওই গরিব এনজিও ছেলেটি আমার মেয়ের মান সম্মান বাঁচিয়েছে। আমি আর আমার ছেলে মেয়েদের জন্য ধনী পরিবারের পাত্রপাত্রী খুঁজবো না। এমন ছেলে মেয়ের সাথে ওদের বিয়ে দেব যারা সত্যিকারের মানুষ, যারা বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। এভাবেই অহংকারী মীনাক্ষী দেবীর অহংকার ভেঙে চুরমার হয়ে যায় এবং সে তার বৌমার মতো সাদা সরল ও সাধারণ জীবনযাপন শুরু করে। এর ফলে পরিবারের সবার মধ্যে একতা ও শান্তি ফিরে আসে। আজ শহরের বিখ্যাত বিজনেসম্যান প্রদীপবাবুর মেয়ে নন্দিনীর বিয়ে ছিল, তাই বাড়িতে হট্টগোল, আনন্দ, সানায় আলো এসবে পরিপূর্ণ ছিল। অন্যদিকে প্রদীপবাবুর আর এক মেয়ে অঙ্কিতা তার ঘরে বসে বসে কাঁদছিল এবং মনে মনে বলছিল, উপরওয়ালা, কেন আমার সঙ্গে সবসময় এরকম হয়? আমার ভাগ্যই কেন এত খারাপ? ছোটবেলা থেকে যা চেয়েছি তার কিছুই আমি পাইনি। কখনো বাবার ভালোবাসা পাইনি, বোনের আদর পাইনি। আজ আমার ভাগ্যের আনন্দটুকু আমার বোন নিয়ে চলে গেল। যে লেহেঙ্গাটা আমার জন্য এসেছিল সেটা আজ আমার বোন পরবে। এভাবেই যখন অঙ্কিতা কাঁদছিল, তখন ঘরের মধ্যে তার মা অনিলা দেবী প্রবেশ করেন এবং বলেন, আরে মা, তুই এভাবে এখানে বসে বসে কাঁদছিস কেন? বাইরে চল, দেখ কত লোকজন এসেছে, সবাই তোর খোঁজ করছে। আজ আমি কিভাবে বাইরে বেরোবো মা? আমার তো মনে হচ্ছে আমি আর কখনো কাউকে মুখ দেখাতে পারবো না। আমি কালো বলে আজ বাবা আর বোনের মতো আমার ভাগ্য আমার সাথ ছেড়ে দিল। এভাবে কষ্ট পাস না মা, তোর সাথে অন্যায় হয়েছে, এ তো আমি জানি। দেখবি উপরওয়ালা সবকিছু ঠিক করে দেবে। একদিন এক রাজপুত্র এসে তোকে তার বাড়ির বউ করে নিয়ে যাবে। কেন মিথ্যে বলছো মা? এসব গল্প ছোট বাচ্চাদেরকে বলবে, তারা বিশ্বাস করবে। আমি জানি আমার ভাগ্যে বিয়ে লেহেঙ্গা নেই। আমার ভাগ্যটা আমার মতোই কালো। নন্দিনী এবং অঙ্কিতা দুই যমজ বোন ছিল। সেদিন অনিলা দেবী তার এই দুই মেয়েকে জন্ম দেন। সেদিন প্রদীপবাবু তাদের দুজনকে একসঙ্গে দেখে বলেন, আরে অনিলা, এটা কি? এই মেয়েটা এত কালো হলো কি করে? এত কালো মেয়ে আবার হতে পারে? এ তুমি কি বলছো? নিজের সন্তানকে তুমি এভাবে অস্বীকার করছো? আমাদের দুজন মেয়ে হয়েছে, একজন ফর্সা একজন কালো। এতে আমাদের তো কোনো হাত নেই, সবকিছু ঈশ্বরের ইচ্ছাই হয়েছে। না না, এত কালো মেয়ে আমি আমার মেয়ে বলে স্বীকার করব না। তাছাড়া লোকজন দেখলে কি বলবে? ওরে আমার একটা নাম আছে, সবকিছু তাহলে ধুলোর সঙ্গে মিশে যাবে। তুমি বাবা হয়ে কি করে এই কথা বলতে পারছো? এরা তো তোমারই রক্ত। তুমি তোমার মেয়েকে কিভাবে অস্বীকার করো? না, এটা করো না তুমি, এতে উপরওয়ালা অখুশি হবেন। ওই দেখি আমার পরিমা কোথায়? অনিলা দেবীর এত বলার সত্ত্বেও প্রদীপবাবু তাদের কালো মেয়ে অঙ্কিতাকে মেনে নেন না। তিনি সবসময় নন্দিনীকেই নিজের মেয়ে বলে স্বীকার করতেন। নন্দিনীর জন্য খেলনা, জামা কাপড় সবকিছুই আনতেন, যা অঙ্কিতা পেত না। এমন একদিন প্রদীপবাবু তাদের জন্মদিনের দিন একটি সুন্দর গ্রাউন্ড নিয়ে আসে এবং সেটি নন্দিনীর হাতে দিয়ে বলেন, নন্দিনী, আমি তোমার জন্য একটা সুন্দর গ্রাউন্ড এনেছি, এটা তোমার জন্মদিনের উপহার। প্রদীপবাবুর ডাক শুনে নন্দিতা এবং অঙ্কিতা দুজনেই ছুটে আসে। গ্রাউন্ড হাতে পেয়ে নন্দিনী খুবই খুশি হয়ে যায় এবং সে তখনই গ্রাউন্ডটিকে খুলে দেখতে শুরু করে ও বলে, বাবা, এই গাউনটা তো খুবই সুন্দর। এটা পরে আমাকে সত্যিকারের পরি লাগবে। থ্যাংক ইউ সো মাচ বাবা, আমার জন্য এত সুন্দর একটা গিফট আনার জন্য। বাবা, তুমি আমার জন্য গিফট আনোনি? আমার জন্য পরিদের মতো গ্রাউন আনোনি তুমি? আজ তো আমারও জন্মদিন। এই যা যা, এখান থেকে যা। কালো মেয়ের আবার গ্রাউন্ড চাই? যা, পুরাতন অনেক জামা আছে, ওই পরে নে। আর খবরদার বলছি, আমাকে পার্টিতে যদি সবার সামনে বাবা বলে ডেকেছিস, এখন যা এখান থেকে। তোকে দেখলে আমার গা জ্বলে যায়। প্রদীপবাবুর কথা শুনে অঙ্কিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং বিছানায় গিয়ে কাঁদতে থাকে। তাকে দেখতে পেয়ে অনিলা দেবী সেখানে আসেন এবং একটি জামা হাতে দিয়ে বলেন, কই দেখি আমার অঙ্কিতা রানী কাঁদছে কেন? এই তো মা অঙ্কিতার জন্য কত সুন্দর গিফট এনেছে, একবার খুলে দেখো তো মা, কেমন সুন্দর লাগছে। এরপর অঙ্কিতা চোখের জল মুছে সেই হলুদ ড্রেসটা পরে। ড্রেস পরে সে পার্টিতে আসে। তখন পার্টিতে সব বাচ্চারা নন্দিনীকে নিয়ে ব্যস্ত ছিল। অঙ্কিতা আসতেই তারা তাকে দেখে হাসাহাসি শুরু করে এবং তাদের মধ্যে মিতু নামের এক মেয়ে বলে, আরে নন্দিনী, এটা কি? এটাকে তো পুরো বলদা লাগছে, কালোর উপরে হলুদ। সত্যি তো, তুই ঠিকই বলেছিস, ও হলো আজকের বলদা। এই বলদা, এখানে যেন কাউকে কামড়ে দিস না।
এভাবেই বাচ্চারা অঙ্কিতাকে নিয়ে হাসাহাসি করে এবং জন্মদিনের দিনে অঙ্কিতার মন খারাপ হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। অঙ্কিতা এবং নন্দিনী দুজনেই বড় হয়। প্রদীপবাবু অনেক টাকা খরচ করে ঘুষ দিয়ে নন্দিনীকে বড় কলেজে ভর্তি করেন। অপরদিকে অঙ্কিতা সাধারণ কলেজে ভর্তি হয়। এতে করে অঙ্কিতার মন খারাপ হয় এবং সে তার বাবার কাছে এসে বলে, বাবা, তুমি বোনের জন্য অত টাকা খরচ করলে, অত ভালো কলেজে ওর অ্যাডমিশন করালে, অথচ আমি ওর থেকে ভালো রেজাল্ট করেছি, আর আমার জন্য তুমি সাধারণ একটা কলেজ বাঁচলে। তুমি কেন এমন করলে? আমি তো তোমারই মেয়ে, আমার কি ভালো জায়গায় পড়ার কোনো অধিকার নেই? বোন খারাপ রেজাল্ট করেও ভালো কলেজে পড়ছে, আর আমার বেলা এরকম কলেজ। চুপ কর বলছি, মুখে মুখে বহুত তর্ক শিখেছিস। তোকে যদি ভালো কলেজে ভর্তি করি তাহলে চারপাশের লোকজন জানতে পেরে যাবে না তুই আমার মেয়ে। আর তাছাড়া আমি এটা মোটেই হতে দেব না, আমি কাউকেই জানাতে দেব না তুই আমার মেয়ে। তোকে তো আমি পড়াতে চাইনি, তোর মায়ের জেজের জন্যই তুই আজ কলেজে পড়ছিস। যা পেয়েছিস তাতেই খুশি থাক, না হলে আমি কলেজ থেকে ছাড়িয়ে দেব। প্রদীপবাবু যখন এরকম ভাবে বলছিলেন তখন সেখানে অনিলা দেবী আসেন এবং বলেন, এ তুমি কি বলছো? সারা জীবন তো মেয়েটাকে শুধু কাঁদিয়েই গেলে, তো এত কষ্ট দিয়ে তুমি কি পাও বলো তো? এই তুমি, তোমার জন্যই যত নষ্ট হয়েছে। ওর জন্মের পর যদি ওকে কোনো অনাথ আশ্রমে ফেলে আসতে তাহলে আজকে আমরা মাথা তুলে বাঁচতে পারতাম। ছি 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 ছি, তুমি মানুষ, তুমি এই কথা মুখে আনতে পারলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বেশি বকবক করো না তো, নাহলে ওই মেয়ের সঙ্গে তোমাকেও বাড়ি থেকে বার করে দেব। এই বলে প্রদীপবাবু সেখান থেকে চলে যান। কলেজে গিয়েও অঙ্কিতা সবার হাসির খোরাক হয়ে ওঠে। যেই তাকে দেখতো তার নামে কিছু না কিছু বলতো। সেই কলেজে এক মন্ত্রীর ছেলে সঞ্জয় বাইক নিয়ে আড্ডা দিতে আসতো। একদিন সে অঙ্কিতাকে কলেজ থেকে বের হয়ে যেতে দেখে এবং তার বন্ধুদের কাছে গিয়ে বলে, আরে এই কালো বেগুনটাকে কি কলেজে অ্যাডমিশন দিয়েছি? এ তো পুরো একটা নমুনার মতো হয়েছে। সঞ্জয়ের কথা শুনে সব ছেলেমেয়েরা হেসে ওঠে। তাদের মধ্যে সুইটি নামের একটি মেয়ে বলে, আরে সঞ্জয়, তুই জানিস না, ও দেখতে ওরকমই, কিন্তু ওর বাবা কোটিপতি। ও হলো বিখ্যাত বিজনেসম্যান প্রদীপবাবুর মেয়ে। সঞ্জয় প্রদীপবাবুর নাম শুনেছিল এবং যখন জানতে পারলো যে অঙ্কিতা তারই মেয়ে, তখন সে মনে মনে একটি ফন্দি বার করলো এবং বলে, এ তো তাহলে আমার জন্য সোনার ডিম পাড়া মুরগি। এই মুরগি তো আমাকে পেতেই হবে। একে ফাঁসিয়ে বিয়ে করে এর বাবার সব সম্পত্তির মালিক হতে হবে। এসব চিন্তা করে পরের দিন সঞ্জয় কলেজের রাস্তা ধরে অঙ্কিতার জন্য অপেক্ষা করতে থাকে। কলেজ ছুটির পর যখন অঙ্কিতা বাইরে বেরিয়ে আসে তখন সে অঙ্কিতাকে দেখে বলে, আপনি কি আমাকে 2 মিনিট সময় দিতে পারবেন? আপনি কে, আর আপনি আমার নাম জানলেন কিভাবে? জানার ইচ্ছা থাকলে তো সবকিছুই জানা যায়। আমি এটাও জানি তুমি খুব একটা ভালো মেয়ে আর পড়াশোনা খুব ভালো। অঙ্কিতা নিজের নামে কখনোই এত ভালো ভালো কথা শুনেনি। সঞ্জয়ের মুখে এসব কথা শুনে তার মন গলে যায়। সঞ্জয় সবটা বুঝে নিয়ে বলে, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আমি কি তোমার সঙ্গে বন্ধু করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, এখন আমি আসছি, বাড়িতে মা চিন্তা করছে। এই বলে অঙ্কিতা সেখান থেকে চলে যায়। এরপর থেকে সঞ্জয় অঙ্কিতার সঙ্গে দেখা করতে থাকে এবং অঙ্কিতা মনে মনে সঞ্জয়কে পছন্দ করে। অন্যদিকে সঞ্জয় অঙ্কিতাকে পুরোপুরি ফাঁসিয়ে নিয়েছিল। একদিন সে অঙ্কিতাকে বলে, অঙ্কিতা, আমি তোমাকে খুব ভালোবাসি আর আমি চাই আমরা দুজনে এক হয়ে যাই। তুমি প্লিজ তোমার বাড়িতে কথা বলো, আমরা তাড়াতাড়ি যেন বিয়ে করতে পারি। সঞ্জয়ের কথা শুনে অঙ্কিতা খুবই খুশি হয় এবং সে বাড়ি গিয়ে সবাইকে ডেকে দিয়ে তার এবং সঞ্জয়ের ব্যাপার বলে। সবকিছু শুনে সবাই অবাক হয়। আমি তো জানতাম আমার সোনা মায়ের জন্য নিশ্চয়ই কোনো ছেলে অপেক্ষা করছে। উপরওয়ালা আমার মনের ইচ্ছা ঠিক বুঝতে পেরেছেন। এবং প্রদীপবাবু বলেন, কি, মন্ত্রীর ছেলে তোকে বিয়ে করবে? এটা তুই কি বলছিস? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। মন্ত্রীর ছেলে তোর মতো একটা কালো ভূতকে বিয়ে করতে রাজি হয়ে গেছে? সে কি অন্ধ নাকি? চুপ কর নন্দিনী, তুই এভাবে বলছিস কেন? ওকে আর কেউ অপমান করবে না, এই আমি বলে দিলাম। মন্ত্রীর কথা শুনে প্রদীপবাবুর মনে মনে লোভ হয়। মন্ত্রীদের সঙ্গে তাদের সম্বন্ধ হতে চলেছে, তাই তার মন একটু নরম হয়ে যায়। এমন সময় অঙ্কিতা বলে, বাবা, এবার তুমি আমার জন্য ভালো লেহেঙ্গা আনবে তো? আমি সব থেকে ভালো লেহেঙ্গা পরে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই সব হবে। এরপর প্রদীপবাবু 5 লক্ষ টাকা দিয়ে একটি সুন্দর লেহেঙ্গা কিনে আনেন এবং সেটি অঙ্কিতার হাতে দেন, যা দেখে অঙ্কিতা খুবই খুশি হয়ে যায় এবং আনন্দে লাফাতে থাকে। কিন্তু এতে নন্দিনী খুবই রেগে যায় ও বলে,
বাবা, তুমি ওকে এত সুন্দর দামি লেহেঙ্গা কিনে দিয়েছো? এটা তো আমার পাওয়া উচিত ছিল। আমি তোমার পরি মেয়ে, তুমি ওর আগে বিয়ে দিচ্ছ। কত বড় বাড়ির ছেলে ওকে বিয়ে করছে মা। সেখানে কত আত্মীয় স্বজন থাকবে, কত বড় বড় লোক আসবে। আমাদের সম্মানের একটা ব্যাপার আছে, তাই তো ওকে কিনে দিলাম। তুই মন খারাপ করিস না মা। এ কথা শুনে নন্দিনী সেখান থেকে রাগে চলে যায়। কয়েকদিন পর সঞ্জয় অঙ্কিতের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। সে সেখানে নন্দিনীকে দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে বলে, আরে এটাই তো প্রদীপ বাবুর মেয়ে, আর একটা দেখতে খুব সুন্দরী। তাহলে আমি এই কালো মেয়েটাকে বিয়ে করছি কেন? ওই মেয়েটাকে বিয়ে করলে তো সুন্দর বউ পাবো, আবার অনেক টাকাও পাবো। সেদিন সঞ্জয়ের সঙ্গে নন্দিনীর চোখাচোখি হয় এবং আড়ালে গিয়ে সঞ্জয় নন্দিনীর ফোন নাম্বার নেয়। এরপর থেকে সে এবং নন্দিনী ফোনে কথা বলতে থাকে এবং তারা একে অপরকে বিয়ে করার জন্য রাজি হয়। এদিকে অঙ্কিতা এসব বিষয়ে কিছুই জানতো না। সে সঞ্জয়কে ফোন করে, কিন্তু সঞ্জয় তার ফোন ধরে না। এরপর সে একদিন পার্কে সঞ্জয় এবং নন্দিনীকে একসঙ্গে দেখে ফেলে। এরপর তার বুঝতে আর কিছু বাকি ছিল না। সেদিন নন্দিনী বাড়ি এসে তার বাবাকে তাদের বিষয়ে সবকিছু জানায়। প্রদীপ বাবুও তাদের সম্পর্ক মেনে নেন এবং তিনি অঙ্কিতাকে ডেকে তার লেহেঙ্গাটি নন্দিনীর হাতে দিয়ে দেন এবং বলেন, এই নাও নন্দিনী, তোমার ইচ্ছে ছিল এই লেহেঙ্গাটা পরার, এবার তোমার হয়ে গেল। অনিলা দেবী ছাড়া কেউ এই ঘটনার পেছনে অঙ্কিতার মনের কষ্টটা দেখল না। কিছুদিন পর সঞ্জয়ের বাবা ফ্রড কেসে জেলে যান। এতে করে চারিদিকে প্রদীপ বাবুরও নিন্দে হতে থাকে। তিনি বাইরে বেরোনো বন্ধ করে দেন। সঞ্জয় তার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেয় এবং তাকে একটি ছোট বাড়িতে এক ঘরে করে দেয়। কিছুদিন পর সে নন্দিনীকে ডিভোর্স দিয়ে দেয় এবং অন্য একটি মেয়েকে বিয়ে করে নেয়। অন্যদিকে এই ঘটনার 3 বছর পর অঙ্কিতা একটি ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে নিযুক্ত হয় এবং সেই কলেজেরই একজন প্রফেসর অখিলের সঙ্গে তার বিয়ে হয়। আসলে অখিল সাধারণ বাড়ির একটি ছেলে ছিল। কষ্ট করে পড়াশোনা করে সে অঙ্কিতার সঙ্গেই চাকরি পেয়েছিল। সে মনে মনে অঙ্কিতাকে ভালোবাসতো, তাই চাকরি পাওয়ার পর সে তার মনের কথা অঙ্কিতাকে বলে। অঙ্কিতা তার নিজের টাকা দিয়ে নিজের শখের লেহেঙ্গা কেনে। তার বিয়ের দিনে সে বারবার 3 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি মনে করছিল, তাই তার চোখে জল চলে আসছিল। কিন্তু এমন সময় তার মা অনিলা দেবী তার মাথায় হাত রাখেন এবং বলেন, তোর মনের স্বাদ পূরণ হয়েছে মা। তোর বিয়ের লেহেঙ্গা, যেটা তুই নিজের টাকায় কিনেছিস, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। মানুষকে যখন নিজের শখের জন্য অন্য কারোর উপরে নির্ভর হতে হয় না, তখন সে জীবনে আসল প্রতিষ্ঠিত হয়। এভাবেই সেই কালো মেয়ে তার প্রাপ্ত সম্মান পায়।